বঙ্গযুদ্ধে ঠিক গতকালের মতোই ঠিক এই সময় থেকে আপনাদের সঙ্গে থাকছি এক্সিট পোলের দ্বিতীয় ভাগ নিয়ে। আপনারা বলবেন যে গতকাল তো এক্সিট পোলের 7টা সংস্থার যে হিসেব আপনাদেরকে দেখিয়েছি, আজকে তাহলে কি দেখাবো? আজ আর অন্তত 2টি সংস্থার হিসেব আপনাদেরকে দেখানোর কথা ছিল, কিন্তু দেখাবো একটি সংস্থার। বাকি যে একটি সংস্থা তারা এবারের এক্সিট পোলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অংশগ্রহণ করলো না, অর্থাৎ তারা কোনো হিসেব দিল না। কেন ইত্যাদি সবটাই আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আজকে যে সংস্থার অর্থাৎ চাণক্য টুডেজের হিসেব আপনাদেরকে জানাবো, সেই সংস্থার হিসেব আসার আগে ঠিক গতকালের মতোই আজকেও কতগুলো ফ্যাক্টরে চোখ বুলিয়ে নেব। এবারের বিধানসভা নির্বাচনে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিধানসভা নির্বাচনে, এসআইআর পরবর্তী বিধানসভা নির্বাচনে কোন কোন ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে কাজ করেছে, বা এই নির্বাচনের ফলের উপরে কোন কোন ফ্যাক্টর শেষমেশ প্রভাব রেখে যাবে বলে মনে হচ্ছে আমাদের বিশ্লেষকদের, এবং অবশ্যই যারা এই নির্বাচনের ফলাফল নিয়ে তার বিশ্লেষণ বিচার এগুলো নিয়ে কাজ করেন সেই সেফোলজিস্টদের। আমার সঙ্গে উপস্থিত যে অতিথি দুজন রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। যে আমার সঙ্গে রয়েছেন দুই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক এবং আমার সঙ্গে রয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায়। দুজনকেই স্বাগত জানাচ্ছি, এবং আমার সঙ্গে রাজনৈতিক দলগুলো থেকে একের পর এক মুখ তারা যোগদান করবেন। বিশেষত প্রার্থীরা যারা এই নির্বাচনে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন, যারা এই নির্বাচনে লড়েছেন, এসআইআর পরবর্তী এই নির্বাচনে প্রত্যেকের নিজের নিজের ন্যারেটিভ নিয়ে অর্থাৎ নিজের নিজের ভাষ্য নিয়ে লড়েছেন দলের জায়গা থেকে। কেউ এসআইআরকে উদ্বাহু হয়ে একেবারে স্বাগত জানিয়েছেন, কেউ এসআইআর এর ভয়ঙ্কর বিরোধিতা করেছেন, কেউ এসআইআর প্রসঙ্গে ধরি মাছ না ছুঁই পানি করে থেকেছেন। অর্থাৎ এসআইআরটা ভালো হওয়ারই কথা ছিল, কিন্তু বিজেপির চাপে পড়ে বিজেপির চাপে নির্বাচন কমিশন কাজ করায়, আবার তৃণমূল কংগ্রেসও কিছুটা অসহযোগিতা করায় সবটা যেন কেমন ঘেটে গেল, যেমনটা হওয়ার ছিল ঠিক তেমনটা হলো না, এমন নানা ভাষ্য আছে। কিন্তু শেষমেশ আপনারা অর্থাৎ জনগণেশ কোন ভাষ্যটা গ্রহণ করেছেন বা কোন ভাষ্যটাতে আপনার মতামত জানিয়েছেন, যাতে শেষ পর্যন্ত কেউ বিজয় তিলক পড়ে 4 মে সামনে আসতে পারে সরকার করার দাবি নিয়ে, সেটার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমরা ওই ভাষ্যগুলো নিয়েও আলোচনা করব, কথা বলবো। আমার সঙ্গে যে দুই অতিথি রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি ইতিমধ্যে। যে রাজনৈতিক নেতা বা প্রার্থীরা আসবেন তাদের সঙ্গেও যেমন যেমন আসবেন পরিচয় করাবো, কিন্তু তার আগে আরও একবার 2021 এবং 2026-এর 2021 এবং 2024-এর তুলনামূলক আলোচনাটা যদি সেরে নিই, ঠিক কোন অবস্থায় 2026-এর বিধানসভা নির্বাচন লড়তে নেমেছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। দুই প্রধান যুযুধান অবশ্যই বাম এবং কংগ্রেস, তারাও ছিলেন এই রেসে, এবং তারা এই রেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন এমন ইঙ্গিত এক্সিট পোলগুলোতে রয়েছে। প্রথমে 2021 এবং 2024-এর বিধানসভা ওয়ারি ফলাফলের বিশ্লেষণ। 2021-এ 294টি আসনের মধ্যে তৃণমূল 215, এটা উপনির্বাচনের হিসেবগুলো ধরে নিয়ে বলছে কিন্তু, অর্থাৎ পরবর্তী সময় যে উপনির্বাচনগুলো হয় যাতে একমাত্র ব্যতিক্রম হিসেবে বাইরন বিশ্বাস জেতেন, বাকি সবগুলোই যায় শাসক দলের অনুকূলে, সেগুলোকে ধরলে 294-এর মধ্যে বিদায়ী বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছিল 215, বিজেপি 77, আইএসএফ ছিল 1, অন্যান্যরা পাহাড়ের সিট আমি বলেছিলাম কালিম্পং, তারা পেয়েছিলেন 1টি আসন। বামফ্রন্ট এবং কংগ্রেসকে সেবার খালি হাতে ফিরতে হয়। এবার 2024-এর হিসেব। 2024-এ লোকসভার ভোট হয়েছিল, আপনারা জানেন। সেই 2024-এর লোকসভা ভোটের হিসেবকে যদি বিধানসভাতে ফেলি তাহলে কেমন আসবে, তার আগে একবার দেখে না লোকসভার হিসেবটা ঠিক কেমন ছিল। 29টা আসন গিয়েছিল তৃণমূলের পক্ষে, বিজেপির পক্ষে গিয়েছিল 12 এবং কংগ্রেসের পক্ষে গিয়েছিল 1টি আসন। বাম এবং অন্যান্যদেরকে খালি হাতে ফিরতে হয়েছিল। এই ছিল লোকসভা নির্বাচনের ফলাফল। লোকসভা নির্বাচনের এই ফলাফলকে যদি 2024-এ ট্রান্সলেট করতাম বিধানসভা নির্বাচনের ফলাফলে, তাহলে কেমন আসতে পারতো, কে এগিয়ে কে পিছিয়ে, সেই হিসেবটা দেখে নেব। প্রথম দফাতে এবার যে 152টা আসনে ভোট হয়েছে 2021-এর বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তী উপনির্বাচনগুলোকে যদি ধরি, তাহলে এই 152-র মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল 96 নির্বাচনের আগে পর্যন্ত, বিজেপি 55। এটা বিজেপির তুলনামূলকভাবে শক্ত জায়গা, যদিও অনেকটা ডিফারেন্স ছিল, 41টা আসনের ডিফারেন্স, কিন্তু তুলনামূলকভাবে বিজেপি এখানে শক্তিশালী। নির্দল ছিলেন একজন, নির্দল হিসেবে জয়ী হয়েছিলেন একজন। এবার 2024, ওটা ওই পাহাড়ের সিট, যে সিটটার কথা বলেছি এর আগে। 2024-এ লোকসভা নির্বাচনকে যদি বিধানসভা নির্বাচনে ফেলতাম, বিধানসভার ভোট আসনের সংখ্যাতে যদি ট্রান্সলেট করতাম, তাহলে সংখ্যাটা দাঁড়াতো এরকম যে তৃণমূল এগিয়ে থাকতো 76টায়, এগিয়ে ছিল, বিজেপি ছিল 64টায়, কংগ্রেস 11টায় এবং সিপিএম প্রার্থীরা ছিলেন 1টি আসনে। অর্থাৎ 2021 থেকে 2024-এর লোকসভা নির্বাচনে লোকসভার আসনে তৃণমূলের লাভ হলেও এই 152টি আসন যেখানে 2026-এ প্রথম দফায় ভোট হয়েছে সেখানে কিন্তু তৃণমূল অন্তত 20টি আসন
লস করেছিল, 20টি আসনে পিছিয়ে গিয়েছিল, 20টা আসন তৃণমূলের থেকে বিয়োগ হয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনের এই দফাতে। 26-এ কী হয়েছে সেটা এখন বাক্সবন্দি। এবার 2021 এবং 24-এর তুলনামূলক এই ফলটাতেই নজর রাখবো দ্বিতীয় দফার জন্য। দ্বিতীয় দফায় 2026-এ 142টা আসনে ভোট গ্রহণ হয়েছে। গতকাল যে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে আপনারা জানেন, সেই ভোট গ্রহণ পর্বে যে 142টা আসন নিয়ে এই ভোট গ্রহণ পর্ব হলো, তাতে 2021-এর উপনির্বাচনে 2021-এর নির্বাচন এবং তার পরবর্তী উপনির্বাচনে তৃণমূল 125টা 142-এ 125টা আসন 2021-এ জিতেছিল। বিজেপি 16টায়, বুঝতে পারছেন অত্যন্ত দুর্বল প্রতিদ্বন্দ্বী সেই অর্থে যদি দেখি বিজেপিকে 2021-এর রেসপেক্টে, এবং আইএসএফ একটি আসনে জিতেছিলেন এই 142-এর মধ্যে। এটাকে যদি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলটাকে যদি ট্রান্সলেট করি বিধানসভায়, তাহলেও কিন্তু তৃণমূলের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তৃণমূল 115টা আসনে এগিয়েছিল, বিজেপি এগিয়েছিল 27টায়। বিজেপি আগের থেকে একটু ভালো 11টা আসনের বাড়তি একটা লিড পেয়েছিল, আর তৃণমূল কংগ্রেস 125 থেকে 115 নেমেছিল। কিন্তু তাহলেও যদি তৃণমূল কংগ্রেস এই 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলটাকেও যদি রিপিট করে, তাহলেও এই 142-এর ফেজে মানে দ্বিতীয় দফাতে 115 আর 152 ফেজে মানে প্রথম দফাতে তৃণমূল কংগ্রেস যা 2024-এ পেয়েও এগিয়েছিল, সেটাকে যদি আমরা অ্যাড করি, অর্থাৎ 2024-এর হিসেব অনুযায়ী 76টি সিট তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। এই 76 এবং 115 অ্যাড করলে কিন্তু খুব আরামসে আমরা যাকে বলি এই 76 এবং 125 যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু, বা 115 যদি অ্যাড করি তাহলে কিন্তু আরামসে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি প্রত্যেকটা নির্বাচন আলাদা, এসআইআর পরবর্তী নির্বাচন তো আরোই আলাদা। আর ঠিক সেখান থেকেই অধ্যাপক ঝন্টু বড়াইক এবং প্রদীপবাবু রাজনৈতিক বিশ্লেষক দুজনেই, প্রদীপ চট্টোপাধ্যায়, দুজনের কাছে আসবো। এক মিনিট করে অধ্যাপক বড়াইক, আপনার কাছে কি মনে হয়েছে এই ফলাফলগুলো শেষ পর্যন্ত এই নির্বাচনে আদৌ কতটা কন্টিনিউটি রাখতে পারবে দুপক্ষের জায়গা থেকে? না, রাখতে পারবে না। আমি এই জায়গাতে একদম সরাসরি বলছি। দেখো, জনমতের এই রিফ্লেকশনটা আমি দেখছিলাম, বিশ্বাস করে 52 সালের পশ্চিমবঙ্গের নির্বাচন থেকে এখনো পর্যন্ত শতকরা নির্বাচনের হার যতটা বেড়েছে, ততটাই সমীক্ষাগুলোর ফলাফল দুর্বল হয়েছে, অর্থাৎ মেলেনি। তুমি যদি দেখো, লাস্ট তুমি দেখাচ্ছিলে 24-এর নির্বাচন, 21-এর নির্বাচনটা আমি স্ট্যান্ডার্ড ধরি। 21-এর নির্বাচনে প্রায় পশ্চিমবঙ্গে 82% ভোট পড়েছে। নির্বাচনের প্রাক নির্বাচনী সমীক্ষা অলমোস্ট ফেল করে গেছে, যে কটা আমার কাছে সেই ধারাবাহিক এগুলো আছে। এবার প্রশ্নটা হলো, এসআইআর আবর্তে আর সিঙ্গেল ইস্যুতে কোনো ভোটটা হয়নি পশ্চিমবঙ্গে। এসআইআর এর তাড়নায় ভোটে শতকরা বৃদ্ধিটা হয়তো ভোট ব্যাক্সে পড়েছে, কিন্তু কি ইস্যুগুলোকে শেষ মুহূর্তে ভোটাররা কনসলিডেট করেছে সেটা মাল্টি ডাইমেনশন। এই কারণে একাধিক সমীক্ষার সংখ্যা, কালকেও তোমার চ্যানেলে আমরা বলেছিলাম যে আমরা সমীক্ষায় দেখেছি 100টার প্লাস মাইনাস বিধানসভা আছে সাইলেন্ট সুইমিং, অর্থাৎ এগুলোকে আমরা দোদুল্যমান বিধানসভা বলছি, কেউ বলতে পারছে না কোন দিকে যাচ্ছে জনমতটা। অর্থাৎ এইটা যখন একটা আনসার্টেনটি তৈরি হয়, এবং বিশেষ করে এই যে আজকের সমীক্ষাগুলো, যে সমীক্ষাগুলোকে আমরা পরিষ্কার বলি, এগুলো ভবিষ্যৎবাণীর চাইতে অনেক বেশি পলিটিক্যাল আবর্ত তৈরির যন্ত্র পরিণত হয়েছে, যেটা একদম পরিষ্কারভাবে এতটাই পরস্পর বিরোধী যে এদের সিগন্যালিং ভ্যালু সীমিত, সীমায়িত, লিমিটেড। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি গতবারের নির্বাচনের এই পরিসংখ্যান এবার যেমন থাকবে না, সমীক্ষাগুলো মোর অ্যান্ড লেস কিন্তু অনেকটাই দেখবে লিমিটেড হয়ে যাবে। বেশ, আমি অধ্যাপক চট্টোপাধ্যায় আপনার কাছে আসছি, কিন্তু তার আগে কংগ্রেস নেতা রোহন মিত্র আমার সঙ্গে যোগদান করেছেন। রোহনবাবু, আপনাকে স্বাগত। গতকাল 7টি সংস্থার এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফল আমরা দেখেছিলাম, আজকে আরও একটি দেখাবো। গতকালের 7টির মধ্যে 5টি সমীক্ষার ফলাফলই ইঙ্গিত দিচ্ছিল যে রাজ্যে বিজেপি সরকার গড়ছে, অথবা বিজেপি সরকার গড়ার যে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার এই রাজ্যে 148, তার খুব কাছাকাছি যাচ্ছে। 2টি সমীক্ষার ফলাফল দেখিয়েছিল কমফোর্টেবল মার্জিনে তৃণমূল কংগ্রেস সরকার গড়ছে, কিন্তু এই সবকটি সমীক্ষাতেই সামান্য ইতরবিশেষ ছিল হিসেবে। 1-2টিতে শূন্য দেখানো হলেও অধিকাংশতেই কিন্তু কংগ্রেস এবং বামেদেরকে, বিশেষ করে কংগ্রেসকে একটা সাইজেবল নাম্বার দেওয়া হয়েছে। আমি বলবো গতবার যেহেতু আপনাদের শূন্য ছিল, সেই হিসেবে সাইজেবল 5, 6 থেকে 7, 8, কোথাও 10 পর্যন্ত গিয়েছে অন্যান্যদের মধ্যে কংগ্রেস এবং অন্যান্যদের নাম্বার, অর্থাৎ 12 পর্যন্ত যেতে দেখেছি একটি সমীক্ষার ক্ষেত্রে। আমি সেই জায়গা থেকে রোহনবাবু আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমি আজ এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দুপুর থেকেই দেখাচ্ছি
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর একটি বক্তব্য, সেটা আপনাকে দেখাই বা সেটা আপনাকে শোনাই, তারপর আমি আপনার কাছে আসছি। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, এবারের নির্বাচনে ঢেলে ভোট পড়েছে। দ্বিতীয় বক্তব্য, সেই ভোটের খুব বেশি অংশ মমতা বন্দ্যোপাধ্যায় পাননি, অন্তত অর্ধেক অংশ তো পানিনি, আর অধিকাংশ যা বিরোধীদের গেছে তার অধিকাংশ আবার বিরোধীদের পক্ষে যাওয়া অধিকাংশের অধিকাংশ গিয়েছে বিজেপির পক্ষে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন, কিন্তু একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 40টা ভোট পেয়ে বিরোধীরা 60টা ভোট পেয়েছেন, কিন্তু এই বিরোধীদের পাওয়া 60টা ভোটের একটা বড় অংশ অন্তত বিজেপির দিকে যাচ্ছে। ঠিক কতটা গেছে সেটা স্পষ্ট না হলো, সেটা নিশ্চিতভাবে ইভিএম বন্দি, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য তার একটা বড় অংশ বিজেপির দিকে গেছে। রোহন মিত্র কংগ্রেস নেতা আমার সঙ্গে আছেন। রোহন, আমি শুধু বুথ ফেরত সমীক্ষা বলছি না, আমি বুথ ফেরত সমীক্ষাগুলোর পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্য, এটাকে নিয়েও আমি আপনার প্রতিক্রিয়া চাইছি। আপনাদের দলীয় স্তর থেকে এই নির্বাচনে ফলাফল কেমন হবে বলে আপনারা মনে করছেন, এক, এবং দুই, সে ফলাফলে তৃণমূল কংগ্রেসের কতটা ক্ষতি হতে পারে অথবা বিজেপির কতটা ক্ষতি হতে পারে? মানে আপনারা সরকার গড়তে না পারলেও কারোর সরকার গড়ার প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারেন কি রোহনবাবু? অনির্বাণ, সবার আগে তো তোমাকে নমস্কার অ্যান্ড তোমার টিমকে। দেখো, অধীরদা যখন যেটা বলেছে তারপরে আমার আর কিছু বলার থাকে না। সত্যি কথা বলতে আজকে বাংলায় বিরোধীদের, আমি খালি কংগ্রেস পার্টি বলবো না, সারা বাংলায় যে বিরোধী মুখ যদি তুমি দেখতে চাও, অধীর চৌধুরী থেকে বড় মুখ আর কেউ নেই। তিনি যখন তার অ্যাসেসমেন্ট দিচ্ছে, সেখানে অন্য কারোর কী অ্যাসেসমেন্ট থাকতে পারে সেটার কোনো জায়গা আর নেই। দেখো, অধীরদা যেটা বলেছে সেটা কিন্তু আগেও এটা হয়েছে যে তৃণমূল 50%-এর নিচেই সবসময় ভোট পায়। তো বিরোধী ভোটটা সবসময় একটু যদি ভাগ হয়ে যায় সেটাই তৃণমূলের লাভ হয়। এটা একটা অ্যারিথমেটিক, এটা কাজ দেয়। কিন্তু তুমি দুটো জিনিস দেখো, একটা হলো যে তৃণমূলের বিজেপির যে ইনঅর্গ্যানিক গ্রোথ বাংলাতে, আমি এখনো মনে করি না যে বিজেপি সরকার করছে, যেটা অধীরবাবুও ক্লিয়ারলি বলেছেন। আমাদের কাছে বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষই কিন্তু একইভাবে আমরা তাদের বিরোধিতা করে এসেছি। আমাদের কাছে তারা কেউ মানে কোনো আমাদের প্রিয়জন হতে পারে না, কেন তাদের দুজনেরই রাজনীতি, কংগ্রেস যে রাজনীতি বা যে ডেভেলপমেন্টের কথাগুলো বলে, এরা দুই পার্টি সেটা বলে না। তোমাদের বিভিন্ন যে এজেন্সিগুলো দিয়ে তোমরা যাদের এক্সিট পোলসগুলো দেখাচ্ছ, সেগুলো তাদের নিজস্ব ব্যাপার আছে, তাদের নিজস্ব সিস্টেম আছে, আমি সেটা নিয়ে কিছু বলবো না। তোমরা সবসময় দেখাও কংগ্রেস কম ভোটই পাচ্ছে, কিন্তু আমি তোমাকে দুটো কথা বলবো। একটা হলো যে 2021-এর পরে ইলেকশনে যতগুলো বাই ইলেকশন হয়েছিল, সেখানের মধ্যে একমাত্র কংগ্রেস সাগরদিঘিতে জিতেছিল, এক। সেকেন্ড হলো, আজও বিজেপির কোনো মিউনিসিপ্যালিটি নেই, কোনো বোর্ড নেই, সেখানে আমাদের এখনও ঝালদা আছে, সিপিএমেরও একটা বোর্ড আছে। সেই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। আর তৃতীয় পয়েন্ট হলো, দেখো, আমাদের কাছে, কংগ্রেসের কাছে এই লড়াইটা ছিল, আমাদের যে স্ট্রং জায়গাগুলো ছিল, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, পুরুলিয়া, এই জায়গায় আমরা নিশ্চয়ই ভালো ভোট পেয়ে এসেছি। এবং আমরা জানি যে 4 তারিখে যখন অ্যাকচুয়াল রেজাল্টসটা বেরোবে, সেদিন কিন্তু তুমি দেখবে যে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ এবং সিটগুলো এই 4টে জেলায় আমরা খুবই ভালো রেজাল্ট করতে যাচ্ছি। রোহন, আমি একটা হিসেব আপনার জন্য এবং আমার দর্শকদের জন্য একটু মনে করে দিচ্ছি। রোহন, আমি আপনার কাছে ফিরছি, একটা হিসেব আমার আপনার জন্য এবং আমার দর্শকদের জন্য মনে করে দিচ্ছি। 2024-এর যে লোকসভা নির্বাচনের ফলাফল দেখাচ্ছিলাম, সেই নির্বাচনকে যদি বিধানসভা আসনে ট্রান্সলেট করি, বিধানসভায় 2021-এর তো কংগ্রেস কোনো আসন পায়নি, আমরা জানি, বামেরাও পাননি, কিন্তু 2021-এর লোকসভা নির্বাচনের ফলাফল 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলকে ট্রান্সলেট করলে 23টা আসন এমন ছিল যেখানে কংগ্রেস রীতিমতো মাফ করবেন, এমন বেশ কিছু আসন ছিল যেখানে কংগ্রেস রীতিমতো নির্ণায়ক জায়গাতে ছিল। কংগ্রেস নির্ণায়ক জায়গাতে ছিল লোকসভা ভোটের ফলাফলের নিরিখে, এমন 32টা আসন, মাফ করবেন 32টা আসন ছিল। তার মধ্যে প্রথম স্থানে কংগ্রেস ছিল 11টা আসনে। 11টা আসনে লোকসভা নির্বাচনে 2024-এর ফলাফলকে যদি আমরা দেখি, বিধানসভায় ট্রান্সলেট করি, তাহলে 11টা আসনে কংগ্রেস এগিয়ে ছিল। আমি পিসিআরকে বলবো গ্রাফিক্স প্লেটটা যদি প্লে করা যায়। 11টা আসনে এগিয়ে ছিল কংগ্রেস। না, এটা লোকসভা নির্বাচনের
কংগ্রেসের হিসেবে এক্স্যাক্টলি এটা মোট 32টা আসনে কংগ্রেস নির্ণায়ক ছিল। কিভাবে? 11টা আসনে কংগ্রেস এগিয়ে ছিল, মানে সবার আগে ছিল। দ্বিতীয় স্থানে ছিল 14টা আসনে এবং তৃতীয় স্থানে ছিল 7টা আসনে। এই মোট 32টা আসনে কেন নির্ণায়ক বলছি? 11টা তো এগিয়ে, বাকি 14 আর 7 দ্বিতীয় এবং তৃতীয়, এই 14 আর 7 21টা আসনে কোথাও কংগ্রেস এই 21টা আসনে 16% কম ভোট পায়নি। এমনকি দ্বিতীয় বা তৃতীয় অবস্থার জায়গাতে রয়েছে এমন আসনে কংগ্রেস 32%, 25%, 22% ভোটও পেয়েছে। রোহন, এখানেই আমার প্রশ্ন, হয় আপনারা কারুর জন্য বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবেন এবারে সরকার করার ক্ষেত্রে, মানে আপনার জন্য ম্যাজিক ফিগারটা বা আপনাদের জন্য ওই পোলটা শেষ মুহূর্তে টাচ করা হলো না এমন কেউ থাকবে, অথবা এবারের ভোটের পর কারোর জন্য আপনারা সহায়কও হয়ে উঠতে পারেন। সেরকম কিছু ভেবে রেখেছেন? কোনো প্ল্যান, কোনো স্ট্র্যাটেজি? যদি তৃণমূল কংগ্রেস সরকার করার জন্য আপনাদের সাহায্য চায়, আমি বিজেপিটা সরিয়ে রাখছি তার কারণ এটা ভূভারতে সম্ভব নয়, আমরা জানি, যদি তৃণমূল সাহায্য চায় আপনাদের? দেখো, এই বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলার জায়গায় নেই, কেন এটা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব ঠিক করবে। সে দুটো জায়গাতেই আমার কিছু বলার থাকে না। দেখো, আজকে তুমি যেটা বললে, দেখো আমরা ইলেকশনটা লড়েছি আমাদের নিজস্ব জন্য, নিজস্ব পার্টির জন্য, আমাদের কর্মীদের জন্য, আমাদের নিজেদের প্রেজেন্স রাখার জন্য। কেন বারবার এটা দেখা যায় যে কংগ্রেসকে সবাই মানে আমাদেরকে এমন সব কথা বলছে যে যেটা আমাদের কর্মীদের কাছে এটা মানানসই ছিল না। আজকে 50 বছর আমরা পাওয়ারে নেই, কিন্তু আমাদের বিরুদ্ধে বলার কিছু জায়গা কিন্তু বাংলার মানুষের নেই। তাই আমরা এমনভাবে এই প্রচারটা করেছি, আমরা চেয়েছিলাম মানুষ ডেভেলপমেন্টের কথায় এবার ইলেকশনটা হোক। আমরা চেয়েছিলাম যে SIR-এ যারা বাদ পড়ছে তারা, যারা এডুকেটেডে এবং যারা এই যে লজিক্যাল ডিসপেরেন্সির নামে যে লোকগুলো, আমাদের অনেক প্রাক্তন বিধায়ককে তোমরা দেখেছো লজিক্যাল ডিসপেরেন্সিতে তাদের নাম বাদ পড়েছিল এবং তাদেরকে সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে ঠিক করতে হয়েছে। তো এই জায়গা থেকে তুমি দেখো, যদি নাম্বারসগুলো দেখো, যারা যারা ট্রাইব্যুনালে গেছে তাদের কিন্তু সবাই আবার 80%, 90% লোক ফিরে এসেছিল। তো আমরা মানুষের কথা নিয়ে বলেছিলাম যে আমরা দেখেছি যে দুটো পার্টি যাদেরকে নিয়ে এত চর্চা হচ্ছে, যাদের সর্বভারতীয় নেতৃত্ব ঠিক করবে, কিন্তু একজন খুব সাধারণ কংগ্রেস কর্মী হিসেবেই না হয় জিজ্ঞাসা করে, যদিও আপনার লেগেসিটা অন্য। সোমেন্দ্রনাথ মিত্র দল জীবনে একবার পরিবর্তন করলেও তৃণমূল কংগ্রেস করেছেন এবং বিজেপির সঙ্গে সম্পর্ক রহিত তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল না যার সঙ্গে বিজেপির জোট ছিল, ফলে এবং তারপর আবার কংগ্রেসেই ফিরে গিয়েছেন শেষে। তো এমন পরিস্থিতি যদি আসে যে পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে, অথবা বিজেপি সেই প্রথমবারের জন্য ক্ষমতায় আসা আটকাতে আপনারা নির্ণায়ক হতে পারেন তৃণমূল কংগ্রেসের হাত ধরে। আপনাদের একদিকে থাকবে বিজেপিকে প্রতিহত করবার সর্বভারতীয় দায়িত্ব, আরেক দিকে থাকবে তপন কান্দুদের মুখ, মুর্শিদাবাদের আহমদ শেখদের মুখ। কোন দিকে যাবেন? দেখো, এই ডিসিশনটা মীর সাহেব, অধীর দা, শুভঙ্কর সরকার মিলেই করবে। আমি আজকে দেখেছি মীর সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা কিং মেকার হব। তো কিং মেকার যদি আমরা হই, তখন আমাদের কাছে যেটা বেস্ট হবে আমাদের পার্টিকে আগামী দিনে গ্রো করার জন্য, আমরা কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে নেব। এবং তুমি যেটা বললে, আমরা কোনোদিন বিজেপির সঙ্গে কোথাও যেতে পারি না, সেটাকে আমাদের সিদ্ধান্ত হবে প্রদেশ কংগ্রেসের স্তরে। যেমন গোটা বিধানসভার প্রচার পর্বে একবার বহরমপুর পার্টি অফিস ছাড়া অধীর রঞ্জন চৌধুরী আর শুভঙ্কর সরকারকে একটা মঞ্চে দেখা গেল না, রাহুল গান্ধীর কোনো মঞ্চেও নয়। না, এটা তোমাদের একটা দেখো, অধীর দা ইজ দ্য সিনিয়র নেতা, সবার থেকে সিনিয়র উনি। আজকে প্রদীপ ভট্টাচার্য, অধীর বাবু আর শুভঙ্কর দা, তোমার মনে থাকবে যেদিনকে আমাদের দিল্লিতে মিটিং হয়েছিল, যে মিটিং থেকে বেরিয়ে আমরা বলেছিলাম আমরা 294টা সিটে লড়বো, সেই মিটিংয়ে অধীর বাবু, শুভঙ্কর সরকার, মীর সাহেব ছিলেন। এবং শুভঙ্কর দার একটা স্টেটমেন্ট তোমার মনে রাখা উচিত, যেটা উনি দিল্লির মিডিয়ার সামনে দিল্লি থেকে বলেছিলেন যে আমাদের কিন্তু মানে একটা সিএম মুখ আছে যেটা বিজেপির নেই, এবং সেই সিএম মুখটাকে অধীর রঞ্জন চৌধুরী। তো এখানে তো আমাদের কোনো মানে কমপ্লিকেশনস নেই, এই কমপ্লিকেশনের কোনো জায়গাই নেই। আমরা বিজেপিকে আটকাবো, এটা আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের পার্টি স্ট্যান্ড। তো সেই জায়গায় আমাদের